কৃষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে জিয়া এরশাদ খালেদা, বললেন প্রধানমন্ত্রী কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করার নির্দেশ। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এবং পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন এবং নগরায়ন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, একই সাথে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া খালেদা। লাবণ্য ভূঁইয়া রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে অবদানের জন্য কৃষক লীগের ২৫ জন নেতাকর্মীর হাতে পুরস্কার ও গাছের চারা তুলে দেন। খাদিমপুর ইউনিয়ন চুয়াডাঙ্গা মোহাম্মদ। বক্তব্যের শুরুতেই কৃষক লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। যে উক্তিটি করেছিলেন কোর্ট। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন, সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। বাংলাদেশ কখনো জলবায়ুতে কোনো রকম ক্ষতি করে না, কিন্তু আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের যে উন্নয়নের কর্মসূচিগুলো আপনারা লক্ষ্য করবেন, এবার দক্ষিণ অঞ্চলে সবথেকে বেশি উন্নয়নের কর্মসূচি নিয়ে ওই অঞ্চলের মানুষকে সুরক্ষিত করেছি, এবং এটা আরও সুন্দরভাবে আমাদের করতে হবে। কিন্তু গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে অক্সিজেন দেয়। কাজে বৃক্ষ যত বেশি আমরা লাগাতে পারবো, ফল আপনাকে ফল দেবে, খেতে দেবে, আবার সেখানে ফল থেকে তো আপনি উদ্ভিদ হলে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবে। একটি বনজ গাছ, সেটা যদি বড় হয়, সেটা কাঠের জন্য বিক্রি করলে পরে অনেক টাকা পাওয়া যাবে। ভেষজ গাছ, সেখানে ঔষধি নানা ধরনের আয়ুর্বেদিক ঔষধ বা অন্যান্য ঔষধের কাজেও লাগে। তো এইভাবে আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন ও নগরায়ন হচ্ছে। অন্যদিকে বিএনপি জ্বালাও পোড়াও সহ সারা দেশে গাছ কেটে ধ্বংস করেছে। 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে। অধিকাংশই সরাসরি নির্বাচিত, কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব। কিন্তু কি দেখা হলো, জনগণের আন্দোলনের ফলে 30 মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়। অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটোবেলায় দেখেছি, সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবনে 3টি গাছের চারা রোপণ করেন। এখন অবশ্য ছাদ বাগানের দিকে সবাই ঝুঁকছে, ছাদ বাগানটাও হচ্ছে, সেটাও করতে পারেন সবাই। ছাদে যেটুকু জায়গা আছে তাতে বাড়িটাও ঠান্ডা থাকবে, আর কিছু ফল তরকারি হলে নিজেও খেতে পারবেন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার পরিবর্তন বিএনপির দিবা স্বপ্ন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতাকর্মীদের এখন আন্দোলনের মানসিকতায় নেই, তাই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই। এছাড়া মিয়ানমার সীমান্ত নিয়ে ওবায়দুল কাদের বলেন, আঘাত আসলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থান করতে হবে, না হয় নির্বাচন। এ সময় তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে। এটা তাদের দিবাস্বপ্ন। সরকার পরিবর্তনের মাধ্যমটা হলো নির্বাচন, জনগণের ভোটে সরকার পরিবর্তিত। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের কথা এখন কেউই শুনে না। যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে, তাদের কথা ইসরায়েল শুনে না। যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাবও মানে না। এ সময় মিয়ানমার সীমান্ত নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে, অন্য পক্ষ তো বসে থাকবে না। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল, তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছি। গোটা বিশ্বের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র হজ আজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সারা বিশ্ব থেকে সমবেত মুসলমানরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিয়ে আত্মশুদ্ধি, মাগফিরাত ও রহমত চাইতে জড়ো হয়েছেন আরাফাতের ময়দানে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে সেলাইবিহীন শুভ্র কাপড়ে সারা বিশ্ব থেকে সমবেত মুসলমানরা হাজির হয়েছেন আল্লাহর দরবারে। উপস্থিতি জানান দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যে শব্দে এখন মুখরিত পবিত্র নগরী। এদিন অত্যন্ত বিনয়ী ও তাকওয়ার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা। কিবলার দিকে মুখ করে দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান, দয়া কামনা করেন ও মনের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করেন। ইসলামের বিধান অনুসারে আজ সূর্যাস্তের পর আরাফাত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের 10 জিলহজ পর্যায়ক্রমে 3টি কাজ সম্পন্ন করতে হবে। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি ও মাথা মুন্ডন করা। এরপর 11 জিলহজ 3টি শয়তানকে 21টি পাথর মেরে হাজিরা তওয়াফে জিয়ারত করবেন। তওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি ফরজ কাজ সম্পন্ন হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এবার ঈদে বাড়ি ফেরার খবর। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভোর থেকে রেলপথে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকে প্রতিটি ট্রেনেই যথাসময়ে কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ট্রেনে উপচে পড়া ভিড় থাকলেও স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা। এদিকে সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। ঈদের ছুটি শুরু হয় সকাল থেকেই সড়কপথে মানুষের চাপ চোখে পড়ার মতো ছিল। আবির হোসেনের ক্যামেরায় এই চিমিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে মানুষের ঢল নেমেছে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। দূরের গন্তব্যে সহজেই পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন। অনলাইনে টিকিট কিনে অনেকেই পরিবার নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি। এ সময় ছোট বড় সবার চোখে মুখে ছিল আনন্দ উল্লাস। ভিড় কম আর শিডিউল মেনে সঠিক সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ভোগান্তি কমাতে 3টি বিশেষ ট্রেন সহ 72 জোড়া ট্রেন
নিয়মিত ঢাকায় আসা যাওয়া করছে। গ্রামে যাচ্ছি ঈদ করতে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। ট্রেনের পরিবেশও মোটামুটি ভালো, খুবই ভালো। এর আগে গিয়েছিলাম 1-1.5 ঘন্টা লেট হয়েছিল, এবার আলহামদুলিল্লাহ কোনো লেট হয়নি এবং যে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ট্রেনের পরিবেশ এখনো পর্যন্ত ভালোই লাগছে, আর ট্রেন রাইট টাইমে শুনে আরও বেশি ভালো লাগছে। এই পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলোই রাইট টাইমে ছেড়ে গিয়েছে এবং আপনারা জানেন যে 42 জোড়া ইন্টারসিটি ট্রেন এবং আরও 25 জোড়া মেইল লোকাল কমিউটার এবং 3টি স্পেশাল ট্রেন সহ টোটাল 72 জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এই যে আজকে যে ট্রেন সংখ্যা এ পর্যন্ত 16টি ট্রেন রাইট টাইমে ছেড়ে গিয়েছে। এদিকে সড়ক পথেও বেড়েছে যাত্রীর চাপ। কেউ বাসে, প্রাইভেট কারে বা মোটরসাইকেলে রাজধানী ছাড়ছেন। বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির তেমন একটা অভিযোগ ছিল না যাত্রীদের। অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। অতিরিক্ত কোনো ভাড়া 1 টাকা নেয় নাই, আগের যে ভাড়া তাই ভাড়ায়। সুন্দর সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি হইতেছে এবং আমরা এত খুশি। পরিচয় মানে যে পরিবেশ পরিচালনাটা খুব সুন্দরভাবে হচ্ছে। ভাড়া যেটা রেখেছে ওইটা ন্যায্যই রেখেছে। তীব্র গরম আর যানজটের মধ্যেও পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দে সবাই হাসি মুখে যাচ্ছেন গ্রামের বাড়ি। এখন একটি নিরাপদ যাত্রাই সবার প্রত্যাশা। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই যাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, ঈদের আর মাত্র একদিন বাকি, তো এই মুহূর্তে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? রাজ, আপনি যেমনটা বলছিলেন, একদিন পরেই কিন্তু আমরা দেখছি যে মুসলমানদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, সেটা আমরা দেখছি যে নারীর টানে কিন্তু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের নলকা সেতুর পশ্চিম মহাসড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়ক দিয়ে কিন্তু স্বাভাবিক গতিতে 15 থেকে 20,000 যানবাহন চলাফেরা করে। তো ঈদ আসলে কিন্তু এই যানবাহনের যে সংখ্যা সেটা কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে যায়। আমরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম যে মহাসড়কের যারা পুলিশের দায়িত্বে কর্মকর্তারা, যারা পুলিশ সদস্য রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এই মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে যেন ঈদে মানুষ ঘরে ফিরতে পারে সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে গত কয়েক বছরের যে মহাসড়কের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এই মহাসড়কের যে চলাফেরা করে মানুষ, সেই ভোগান্তি কিন্তু আরো দেখা যাচ্ছে না। অপরদিকে আমরা জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে সিরাজগঞ্জের অংশে বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে হাটিগঞ্জ গোল চত্বর পর্যন্ত এবং সিরাজগঞ্জের অংশের যে মহাসড়ক এবং আঞ্চলিক সড়ক রয়েছে, সেই আঞ্চলিক সড়কে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড় আছে, সেই মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু সিরাজগঞ্জ অংশে ঘরে ফেরা মানুষের যে ভোগান্তি এবং যানজটের কোনো খবর পাইনি। তো এই যে যানবাহনের চাপ, এই চাপ কিন্তু ধীরে ধীরে কমে যাবে এমনটা জানিয়েছে আসলে পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন। তো জি ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী জিন্না ফারুক। তিনি মহাসড়কে যানবাহনের চাপ দেখাচ্ছিলেন আমাদের। চলেছে পরবর্তী খবরে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় সকাল থেকে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। চন্দ্রা থেকে চৌরাস্তা, চন্দ্রা থেকে নবীনগর, চন্দ্রা থেকে মির্জাপুর মহাসড়কে থেমে থেমে চলছে গণপরিবহন। এদিকে অন্যান্য দিনের চেয়ে যাত্রী ও গণপরিবহনের চাপ বেশি রয়েছে। যাত্রীদের অভিযোগ, গতবারের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। এদিকে গণপরিবহনে ভাড়া বেশি থাকায় ট্রাক, পিকআপ, মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখ মানুষ। পুলিশ বলছে যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। কোনাবাড়ী হাইওয়ে থানার পুলিশ ওসি শাহাদাত হোসেন জানান, যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন তার জন্য চন্দ্রা এলাকায় সিসি ক্যামেরা সহ সাউন্ড ড্রোন রাখা হয়েছে। একসাথে 500 গাড়ির ধারণ ক্ষমতা আছে। ওই সময় যদি 5000 গাড়ি একসাথে নামে তখন এটা ধীর হচ্ছে, কিন্তু যা গাড়ি আটকে নেই, গাড়ি চলছে। আমরা আপনাদের পাশে আছি। মানুষ যাতে নিরাপদে যেতে পারেন, নির্বিঘ্নে যেতে পারেন, এটা আমরা হয়তো একটু ধীরগতি হবে, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ একসাথে এত প্যাসেঞ্জার যখন নামে, এটা আমাদের একটু ধীরগতি হবে, বাট মানুষ নির্বিঘ্নে নিরাপদে যাবে, এটা আমরা নিশ্চিত করছি। দর্শক, ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই গাজীপুরে। সেখান থেকে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাসান,
আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, জিনা ফারুকের সাথে কথা হচ্ছিল, মহাসড়কে যানবাহনের চাপের কথা জানাচ্ছিলেন। আপনার কাছে জানতে চাইব ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ এখন কেমন দেখছেন? ধন্যবাদ রাজ। ঈদকে সামনে রেখে একদিন পরেই ঈদুল আজহা, যে ঈদ করতে গাজীপুর শিল্প এলাকা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়েই ঈদ যাত্রা, ঈদের ছুটিতে গড়ে ফিরছেন যে কর্মব্যস্ত মানুষ। আজ সকাল থেকেই যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাস্তা ফাঁকা থাকলেও বেলা বেড়ার সাথে সাথেই আমরা কিছুটা যানজট দেখতে পাচ্ছি। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধীরগতি দেখতে পাচ্ছি। রাজ, আমি যদি এই মুহূর্তে আমি যে দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পল্লীবিদ্যুৎপুর এলাকায়, এখানে আসলে আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে এই রাস্তায় যানজট নিরসনে সব ধরনের ব্যবস্থা তারা নিয়ে গ্রহণ করেছেন এবং রাস্তায় যেন কোনো ধরনের যানজট না থাকে এবং রাস্তা যেন ধীরগতিতে মানুষ বাড়ি ফিরতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। গতকালকে যে আইজি মহোদয় এসেছিলেন গাজীপুরে, যে মেট্রোপলিটন পুলিশের সাথে প্রেস ব্রিফিং করেছেন, ওখানে তিনি বলেছেন ঈদ যাত্রায় যানজট নিরসনে সব ধরনের ব্যবস্থা যেন আইন শৃঙ্খলা বাহিনী নেয় এবং তাদের পক্ষ থেকে নিয়েছেন, এরকমটাই জানিয়েছেন। রাত এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে আমি যেখানে আছি, এখানে আসলে ধীরগতিতে আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল করছে, কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে, এটাই যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। রাত এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদ যাত্রার খবর। ধন্যবাদ রাজ। যে হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান, তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা রংপুর মহাসড়ক থেকে যাত্রার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। মাত্র একদিন পরে পবিত্র ঈদুল আজহা, আসলে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু যে গাড়ির উদ্দেশ্যে যারা রওনা দিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু আসতে শুরু করেছেন। এর ফলে কিন্তু আসলে যে রাস্তায় কিন্তু আসলে একটি যে গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। আসলে আমি একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, আমি এখন যে উপজেলায় রয়েছি এটি পলাশবাড়ী উপজেলার যে অংশে মহাসড়ক রয়েছে সেই অংশে কিন্তু আমি রয়েছি। একটি জিনিস আপনাকে বলে রাখি যে এই মহাসড়কে একটু যানজটের যে আসলে মূল কারণ হিসাবে এটি কিন্তু এই যে 4 লেন, যে মহাসড়কের 4 লেন উন্নতকরণের কাজ করার কারণে কিন্তু এই যানজটটি লেগে আছে বলে আমাকে স্থানীয়রা জানিয়েছে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বাড়তি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। তো আসলে এই বিষয়ে আমি একটু একজনের সাথে কথা বলতে চাই, যে স্থানীয় একজন ব্যক্তির সঙ্গে, যে আসলে এই যে মহাসড়কে এইবার পরিস্থিতি কেমন দেখছেন, কারণ আপনাদের যেহেতু আপনারা এখানেই সবসময় থাকেন, কেমন দেখছেন পরিস্থিতি? আমরা তো আসলে দেখি প্রতি বছরে অনেক যানজট থাকে, কিন্তু এবার কিন্তু আমরা যানজট দেখতেছি না। এবং এই থানা পুলিশ, জেলা পুলিশ পক্ষ থেকেও কিন্তু এই যে একেবারে পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন। অর্থাৎ একটু যদি কোথাও আমরা দেখতেছি যে যানজট অল্প একটু লাগছে, তারা কিন্তু সাথে সাথে যায় সেই যানজটটা কিন্তু আসলে মুক্ত করছে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনলেন যে আসলে পুলিশ প্রশাসন যে তার পক্ষ থেকে যে এই যে রাস্তা যে ঈদ ঘরমুখ মানুষের কিন্তু যাতায়াত কিন্তু নির্বিঘ্ন করার জন্য তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তা আসলে আমি সকালে পুলিশ সুপার মহোদয় কামাল হোসেনের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন এই ঈদের যে ঘরমুখ মানুষের বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু উনি ব্যাপক সংখ্যক পুলিশ প্রশাসন মোতায়েন করা হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি থেকে ঈদে ঘরমুখ মানুষের সবশেষ খবর। এবার ভিন্ন প্রসঙ্গ। বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, আর তার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে রাজধানীর কামরাঙ্গীচরের সৈনিক লীগের সাবেক 2 সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন ও সিরাজউদ্দিন সোহাগ সহ স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার সহ আরও অনেক নেতৃবৃন্দ। শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা রাজনীতি যারা করি আমরা কিন্তু কেউ মাননীয় প্রধানমন্ত্রী
তার হাতকে শক্তিশালী করার জন্য এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা একসাথে কাজ করব, একলগে কাজ করে এই দেশকে শক্তিশালী করব। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগের ভিতরে যেন কোনো কোন্দল না থাকে, আমি চাই এক হইয়া আমরা কাজ করতে। বাবা দিবসে ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড পেলেন 25 জন বাবা। গতকাল সন্ধ্যায় গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে বাবা দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। এই সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা 25 জন বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্বিত বাবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সহ গুণীজনরা। জনাব আসাদুজ্জামান খান এমপি আবার কথা বলা হলো। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির আওতাধীন 36 নম্বর গোসাইলডাঙ্গা আহ্বায়ক কমিটি গঠনে বন্দর থানা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোর্শেদ জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইমাম হোসেন মিল্লাত। প্রধান অতিথি ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে হাসান মোহাম্মদ মুরাদকে আহ্বায়ক করে 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। কৃষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে জিয়া এরশাদ খালেদা, বললেন প্রধানমন্ত্রী। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করার নির্দেশ। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এবং পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।